তো দেখো এর সাথে মূলত যোগাযোগকরণের ফর্মুলাটা কিভাবে আসছে এটা। তো এরপরে এখানে একটা টপিক আছে যে হচ্ছে প্রতি অন্তরজ অ্যান্টি ডেরিভেটিভ, আচ্ছা ঠিক আছে? ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল যে y is equal to mx বা হচ্ছে y is equal to mx plus c, এগুলো তো ফাংশন, মানে হচ্ছে এগুলো তো সরলরৈখিক ফাংশন। তো সেক্ষেত্রে আমরা এগুলোর কি ইন্টিগ্রেশন করা সম্ভব? এগুলোকে তুমি মানে কোন ধরনের ইন্টিগ্রেশন, মানে কিভাবে ইন্টিগ্রেশন করবো, মানে আমাকে বুঝাই বলো। ধরো আমি তোমাকে এখানে একটা y is equal to mx plus c এটা আঁকলাম, ঠিক আছে? এইভাবে আঁকলাম, ঠিক আছে? মানে তুমি কেন ইন্টিগ্রেশন করবো, মানে এইটা দ্বারা বদ্ধ ক্ষেত্রফল বের করবা, এটাই বলতেছো? জি ভাইয়া। হ্যাঁ, এটা সম্ভব তো। জাস্ট ওটাকে হইতেছে y is equal to ইন্টিগ্রেশন, ধর এটা হচ্ছে y is equal to 2x, ইন্টিগ্রেশন এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে এখান থেকে a to b 2x dx, এটা হইতেছে এটার আনসার। বুঝছো? এইগুলার ডিটেলস হচ্ছে তুমি একদম লাস্টে যে চ্যাপ্টারটা আছে ইন্টিগ্রেশনের, ওটাতে তুমি পাবা আর কি। তোমাকে ধরো এভাবে একটা দেবে, তোমাকে বলবে যে হচ্ছে y is equal to 2x, আমি তোমাকে দেখাচ্ছি y is equal to 2x ও ধরো y is equal to s স্কয়ার দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করো, ঠিক আছে? এগুলা তোমাদেরকে করাবো, এগুলো হচ্ছে একদম শেষে গিয়ে। হ্যাঁ, ধরো এটা হচ্ছে তোমাকে এভাবে, এটা এভাবে আসবে, y is equal to s স্কয়ার হচ্ছে এভাবে, আর তোমার y is equal to 2x হচ্ছে ধরো এভাবে, তাহলে এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে এতটুকু অংশ। তোমাকে এতটুকু অংশের ক্ষেত্রফলটা বের করে দেখাতে হবে ইন্টিগ্রেশন দিয়ে, ঠিক আছে? জাস্ট জানার জন্য বলছি, এটা পরে আমি এগুলো দেখাবো কেমনে করে। আগে হচ্ছে দেখো এরপরে কি আছে আমাদের প্রতি অন্তরজ। প্রতি অন্তরজ বইয়ে কি আছে এটা, এটা না না দেখি আমরা 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 হচ্ছে আমি আগে বুঝাই প্রতি অন্তরজ জিনিসটা কি। একটু মুছে নাও। তো দেখো এখানে ধরো তোমার কাছে একটা ফাংশন আছে fx, আর একটা হচ্ছে জি, এই একটা ফাংশন আছে fx, তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করলা b অফ dx ফাংশন অফ x, এটাকে তুমি জাস্ট সিম্পলি ডিফারেন্সিয়েশন করছো, তাহলে ধরো তুমি একটা ফাংশন পাবে হচ্ছে জি, মানে ফাংশন অফ জি, মানে gx, ঠিক আছে? তো তুমি এখন দেখো, আমি বলছি হচ্ছে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হচ্ছে সম্পূর্ণ বিপরীত একটা প্রক্রিয়া, ঠিক আছে? তো তুমি যখন ইন্টিগ্রেশন জিএক্স করবা, ইন্টিগ্রেশন জিএক্স ডিএক্স করবা, তোমার অবশ্যই ফাংশন অফ এক্স আসার কথা, তাই না? আর এটার সাথে আরেকটা কি আসবে, একটা ইন্টিগ্রেশনে কোনো কিছুকে তুমি যখন অনির্দিষ্ট যোগজ করবা, যখন তোমাকে এখানে লিমিট দেওয়া থাকবে না, তখন হচ্ছে একটা কনস্ট্যান্ট যোগ করতে হয়। কেন যোগ করতে হয় ওটাতে আমি আসবো, কেমন? জাস্ট এটা মাথায় রাখো, যখন কোনো লিমিট থাকে না ইন্টিগ্রেশনে, ঠিক আছে? এভাবে ধরো এখানে কোনো লিমিট নাই, তোমার এটা এটা হচ্ছে খালি আপার লিমিট লোয়ার লিমিট নাই, মানে কি তোমাকে বাউন্ডারিটা দেয়া নাই, ঠিক আছে? তখন হচ্ছে তোমাকে যখন রেজাল্টটা লিখবা তখন হচ্ছে একটা প্লাস সি যোগ করে দেবা, যে কোনো একটা কনস্ট্যান্ট। কেন যোগ করবা এটা আমি আসবো। এই যে তুমি এটা পাইলা এফ এক্স প্লাস সি, তাহলে এই এই যে এফ এক্স থেকে তুমি জি এক্স পাইলা, তবে এফ এক্স কে জি এক্স এর প্রতি অন্তরজ বলে। এটা হচ্ছে একটা নাম, মানে একটা ফাংশন নাম আর কি, এক কথায়। এই যে তুমি এফ এক্স থেকে জি এক্স পাইলা, জি এক্স থেকে আবার এফ এক্স পাইলা, এটাকে কি বলতেছে, এরা প্রতি অন্তরজ। দেখ কেমন ইম্পর্টেন্ট টপিক না, এগুলো পরীক্ষা অত আসেও না, এমনি বইয়ে আছে, এই জন্য একটু দেখালাম। তো এখানে একটা উদাহরণ আছে, দেখো। আচ্ছা ঠিক আছে, এখন যদি তোমাকে এরকম যে বলে যে প্রতি অন্তরজের সাথে দেখাও, প্রতি অন্তরজের সাথে সাহায্যে দেখাও তো রোজের
সাহায্যে দেখাও। ইন্টিগ্রেশন a to b ফাংশন অফ x dx is equal to f b minus f a। আচ্ছা সরি ভুল লিখছি, এটা দেখা হচ্ছে ইন্টিগ্রেশন 12 3x plus 5 dx is equal to হচ্ছে 276। তো দেখো এখন কিন্তু এখানে তোমাকে একটা লিমিট দিয়ে দিছে, এর আগে কিন্তু প্রতি অন্তরজে কোনো লিমিট ছিল না। তো এখন যখন লিমিট দেওয়া থাকবে তখন তুমি প্রতি অন্তরজটা কিভাবে করবা? ফার্স্টে হচ্ছে তোমাকে যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে ধরবা, ধরি fx is equal to 3x plus 5। তাহলে fx এর প্রতি অন্তরজ কি হবে? fx এর প্রতি অন্তরজ এত মানে এত কাহিনী করে হচ্ছে ইন্টিগ্রেশন করা লাগে না, অনেক তাড়াতাড়ি তুমি করতে পারবা, জাস্ট একটু কয়েকটা পেজ আগাইতে হবে। কেমন? ধরো এটা প্রতি অন্তরজ হচ্ছে, তুমি ইন্টিগ্রেশন এক্স কি বলছিলাম, এক্স টু দি পাওয়ার এন হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বা এম প্লাস ওয়ান। এটা যদি করো তাহলে এখানে কত আসছে 3 এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, নিচে কত আসছে ওয়ান প্লাস ওয়ান। আর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কি বলছিলাম, কনস্ট্যান্ট ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এক্স, তাহলে প্লাস কি আসবে আমাদের 5x। তো এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, ইজ ইকুয়াল টু 3x স্কয়ার বাই 2 প্লাস 5x। তাহলে তুমি যদি, তাহলে কেন এটা প্রতি অন্তরজ, কেন এটা প্রতি অন্তরজ কেন? কারণ কি দেখো, তুমি যদি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, এই যে এই ইন্টিগ্রেশনের রেজাল্টটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো টি অফ ডিএক্স, এটা তুমি হচ্ছে আগের 3x প্লাস 5 আছে না, এটা পেয়ে যাবা। কেমন? এজন্য এটাকে কি বলতেছে, প্রতি অন্তরজ। প্রতি অন্তরজ এক কথায় ইন্টিগ্রেশন করে যে রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে প্রতি অন্তরজ। তো দেখো এখন ইন্টিগ্রেশন 12 3x plus 5 dx। তো প্রতি অন্তরজে যখন তোমার এভাবে দেয়া থাকবে, কোনো কিছুকে দেয়া থাকবে, ধরো তোমার বলা যায় হচ্ছে ইন্টিগ্রেশন a to b ফাংশন অফ x dx, তোমাকে এভাবে দেয়া আছে, তুমি এটাকে হচ্ছে তুমি এভাবে লিখতে পারো যে ফাংশন অফ b মাইনাস ফাংশন অফ a। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ধর্ম, একটা ধর্ম, ফাংশন অফ আপার লিমিট ফাংশন অফ লোয়ার লিমিট। ঠিক আছে, মানে ইন্টিগ্রেশনে করে তুমি যে রেজাল্টটা পাবা সেটাকে একবার ফাংশন অফ বি লিখলা, একটা হচ্ছে ফাংশন অফ এ লিখলা। দেখো আমি এই সূত্রটা এখানে যখন করাবো তখন ভালো করে বুঝবা, বড় হাতের ফাংশন দিয়ে দিই মানে এটা ইন্টিগ্রেট হয়ে গেছে। দাঁড়াও, তো আমরা যে প্রতি অন্তরজটা পাইছি, হ্যাঁ, সেটাকে যদি আমরা জিএক্স দ্বারা প্রকাশ করি, ধরো আমি জি দিয়ে প্রকাশ করলাম, জিএক্স দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে, জিএক্স। তো প্রতি অন্তরজের ইম্পর্টেন্সটা কি দেখো, তুমি যে প্রতি অন্তরজটা পাইলা এখানে কি পাইছিলাম, 3x স্কয়ার বাই 2 প্লাস 5x, তাই না? তুমি হচ্ছে এটাকে জিএক্স বলছিলা, তো জি আপার লিমিট 12 মাইনাস জি লোয়ার লিমিট, এটা এখানে লিখছি, এইটাই এখানে লিখছি সূত্রটা। তুমি দেখো জি 12 মানে কি, এই জায়গায় 3x স্কয়ার প্লাস বাই 2 প্লাস 5x, এটাতে তুমি এটা বসাও 3 ইন্টু 12 স্কয়ার বাই কত আসতেছে আমাদের, দাঁড়াও 3 ইন্টু 12 স্কয়ার বাই 2 প্লাস 5 ইন্টু 12, বাকিটা শূন্য চলে আসতেছে, প্লাস শূন্য, প্লাস না এখানে মাইনাস হবে অবশ্যই। তো এখান থেকে রেজাল্টটা কত আসতেছে আমাদের, দেখো ক্যালকুলেটরে, এটা আমাদের 276 আসতেছে, মানে যেটা আমাদেরকে দেখাতে বলছিল, তাই না? এটা হচ্ছে প্রতি অন্তরজের একটা ইম্পর্টেন্স। মানে কি, তুমি ইন্টিগ্রেশন করে যে রেজাল্টটা পাচ্ছ সেটাকে কি বলতেছে, এটা প্রতি অন্তরজ। কেমন? আর কিছু মাথায় রাখার দরকার নাই এখানে। এরপরে এখানে একটা গ্রাফ দিচ্ছে, এগুলো কোনো দরকার নাই। এরপরে এখানে কি বলছে দেখো, নির্দিষ্ট জগৎ সম্পর্কিত মূল উপপাদ্য। নির্দিষ্ট জগৎ কি বলছিলাম, যেগুলোতে লিমিট দেওয়া থাকবে ওগুলাইতেছে কি নির্দিষ্ট জগৎ। তো এখানে কি লেখছে দেখো, যদি f(x) ফাংশন ab বদ্ধ ব্যবধিত অবিচ্ছিন্ন হয়, f প্রাইম x ইজ ইকুয়াল টু f(x) হয়, তাহলে দরকার নাই এগুলো পড়ার, দরকার নাই, এগুলো দরকার নাই।
আমি বলবো কোনগুলোর দরকার আছে। এর পরের পেজে যাও। তো আর একটা তোমাদের জিনিস দেখাইতে হবে। তো তুমি একটা জিনিস মাথায় রাখবা, নির্দিষ্ট জগতে ধ্রুবক ব্যবহার করা হয় না। মানে যখন লিমিট দেওয়া থাকবে, যখন তোমাকে ইন্টিগ্রেশন 5,0 বা ব্লা ব্লা যে কোনো কিছু একটা দেওয়া থাকবে, তখন হচ্ছে তোমাকে কোনো কনস্ট্যান্ট যোগ করতে হবে না। যখন তোমাকে একটা অনির্দিষ্ট জগৎ দেবে, আমি তোমাকে এক্সাম্পলের সাহায্যে দেখাবো, অনির্দিষ্ট জগতে একটা কনস্ট্যান্ট ব্যবহার করা হয়, কনস্ট্যান্ট ইউজ হয়। কেন এটা আমি আসতেছি। কেন তুমি আগে দেখো অনির্দিষ্ট জগৎ কি। আমি একটা আগে উদাহরণ দিচ্ছি তোমাকে, ধরো ইন্টিগ্রেশন দিছে 5x² dx, আর কিছু দেয় নাই, বলতেছে এটার তুমি যোগজীকরণ করো। আচ্ছা এটা 6 ধরলাম, 5 কে 6, এটা 6x² dx। তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো, কি শিখাইছিলাম, কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন s² dx, তাহলে x টু দি পাওয়ার n আকারে আছে এটা, তাহলে 6 ইনটু ইন্টিগ্রেশন সাইন উঠে যাবে যেহেতু আমরা ইন্টিগ্রেশন করতেছি। একটা থার্ড ব্র্যাকেট দেবা, x টু দি পাওয়ার 2 + 1 বাই 2 + 1 dx। এটাই হচ্ছে আমাদের কি, অনির্দিষ্ট জগৎ, ঠিক আছে, সেটাতে কোনো লিমিট দেয়া থাকে না। তো দেখো এটাতে কিন্তু আমি বলছিলাম যে কনস্ট্যান্ট যোগ করতে হবে। এখানে আনসার না, যদি তুমি এভাবে আনসার লিখে দাও তাহলে তোমার মার্কস কাটা যাবে। স্যার যদি চাই তাহলে তোমাকে 0ও দিতে পারে, প্লাস একটা সি বসাইতে হবে। এটা হচ্ছে আনসার। কেন বসাইতে হবে আসতেছি। তো যদি তোমাকে লিমিট না দেয় তখন প্লাস সি বসাইতে হবে। তো দেখো এখন যদি তোমাকে এটাকে, আমি যদি এখন একটা নির্দিষ্ট জগতের উদাহরণ দিই তাহলে কিরকম হবে। সেম জিনিসটার উদাহরণ দেবো 6s² dx, কিন্তু এখানে 5,0 দিলাম। তাহলে এখন কি হবে, এটা আমি কিভাবে করব দেখো। আচ্ছা তুমি রেকর্ডটা একটু দেখে নিও আর কি, কষ্ট করে। আমি রেকর্ডটার সাথে সাথে আপলোড করে দেবো, কেমন। আর দেখো এখানে, তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে যাবে, তাহলে এভাবে লিখবা x² + 1 x টু দি পাওয়ার 2 + 1 বাই 2 + 1। এখন দেখো এই যে এখানে একটা লিমিট দিয়ে দিছে না, যে তুমি এখানে লিখবা, আপার লিমিটটা এখানে লিখবা, লোয়ার লিমিটটা এখানে লিখবা, কেমন। তো এরপরে তুমি এটা ইকুয়াল টু কি লিখতে পারো, দেখো ফার্স্টে হচ্ছে আপার লিমিটটা x এর জায়গায় বসায় দেবা, তাহলে 5 কিউব, তো এটা 6 কিউব বাই 3 আসছে মাইনাস লোয়ার লিমিট 0 কিউব বাই 3। এটাই হচ্ছে আমাদের আনসার, যেটা আছে সেটাই আনসার। এটার সাথে কোনো কনস্ট্যান্ট যোগ করতে তুমি পারবা না, এটাই হচ্ছে তোমাকে ওখানে বুঝাইছে। কেন পারবা না ওটা আমি বলতেছি, মানে অনির্দিষ্ট জগতে কেন তুমি কনস্ট্যান্ট অ্যাড করবা। দেখো দ্বারা আমি বলবো, দেখো তুমি ধরো এটার ডিফারেন্সিয়েশন করলা, ডি অফ ডিএক্স ফাংশন অফ এক্স, তাহলে জিএক্স আসতেছে তোমাদের। তো তুমি দেখো তুমি যদি কোনো কিছু একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করো, ঠিক আছে, কনস্ট্যান্ট এত সময় যাচ্ছে, এটাতে তুমি সেম রেজাল্ট পাচ্ছ। তাহলে একটা দেখো তুমি কি, এখন তুমি এখানে এটা ধরো আমরা ডি অফ ডিএক্স একটা এক্সাম্পল দিয়ে দেখি, 5x + 5, তুমি এটা কত পাবা ডিফারেন্সিয়েশন করলে, 5 পাবা।
স্বাভাবিক। এখন তুমি দেখো, তুমি যদি 5 কে আমাদের ইন্টিগ্রেশনে কি বলে, তুমি যদি 5 কে ইন্টিগ্রেশন করো তাহলে তুমি এটা পাবাই, তাই না? 5 কে ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাচ্ছি, কারণ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এন্টি বিপরীত প্রক্রিয়া। এখন দেখি আমরা 5 কে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন 5 dx, তাহলে কি আসছে 5x। এই 5টা কই গেল? উদা হয়ে গেছে না, তাই না? উদা হয়ে গেছে। এই 5টাকে বোঝানোর জন্য হচ্ছে আমরা এখানে একটা প্লাস সি ইউজ করি। আশা করি এই ব্যাপারটা বুঝছো। বুঝি নাই ভাইয়া, আরেকবার আচ্ছা বলছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধরো তোমাকে এই কি বলে, ধরো তুমি, আচ্ছা আবার নতুন থেকে বোঝাই। ধরো তুমি ডি অফ ডিএক্স 5x করলা, ঠিক আছে? তাহলে কত আসবে? 5। তুমি 5 কে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন 5 dx, তাহলে 5x চলে আসছে। আসাটাই তো স্বাভাবিক, তাই না? খুবই স্বাভাবিক, কারণ ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা একটা বিপরীত। তুমি যেটাকে ডিফারেন্সিয়েশন করে পাবা সেটাকে আবার ইন্টিগ্রেশন করলে আবার ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা পেয়ে যাবা। এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া। তো এখন দেখো, তুমি ডি অফ ডিএক্স 5x প্লাস 5 করলা, আমার 5টা 6 হয়ে যাচ্ছে বারবার, একটু বুঝে নাও। 5x প্লাস, আবার 6 হয়ে গেছে, 5x প্লাস 5 করলাম, তাহলে তুমি কি পাবা? 5ই পাবা। কিন্তু ডিফারেন্সিয়েশন এনি কনস্ট্যান্ট, তাহলে শূন্য না। এখন তুমি দেখো, তুমি এখন তোমার কথা হচ্ছে, আমি যদি ডিফারেন্সিয়েশন করে একটা রেজাল্ট পাই, সেই রেজাল্টটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আবার ডিফারেন্সিয়েশনের ওইটা ফাংশনটা চলে আসার কথা, তাই না? এটাকে ইন্টিগ্রেশন করলে তো 5x প্লাস 5 আসার কথা, কিন্তু কি আসবে? আমরা করে দেখি। ইন্টিগ্রেশন 5 dx, তাহলে কত আসছে? 5x। এই যে 5 এটা কই গেছে? ইন্টিগ্রেশন করে তো আমি 5x প্লাস 5 পাইনি, শুধু 5x পাইছি। এই 5টাকে বোঝানোর জন্য হচ্ছে এখানে একটা প্লাস সি আসে, শুধুমাত্র অনির্দিষ্ট জগতে, যখন তোমাকে এখানে লিমিট দেয়া থাকবে না। এই উপরের এগুলাকে লিমিট বলে, আরটা হচ্ছে আপার লিমিট, এটাকে আপার লিমিট বলে, আর এটাকে লোয়ার লিমিট বলে। বুঝছো এখন? তো উপরেরটাতে ধরো তুমি এই সিটাকে তুমি শূন্য ধরলা, সিটা তো শূন্য হতে পারে, তাই না? দুইটাই স্যাটিসফাই করতেছে আমাদের জিনিসটা। এটা থেকে কিন্তু একটা সি হবে, বুঝছো? এখানে সি হবে, মানে ইন্টিগ্রেশনে যে কোনো নির্দিষ্ট জগতে হচ্ছে সি হয়। এই সিটা শূন্য হবে, এই জায়গা এটার ক্ষেত্রে সিটা শূন্য, আর এটার ক্ষেত্রে কি সিটা 5। বুঝতেছো? এখানে তো দেয় আছে। এটা হইতেছে মূলত সি। কেন? এই আর কি, তোমার ইন্টিগ্রেশনের যত বেসিক টেসিক আছে এগুলো হচ্ছে ইন্টিগ্রেশনের বেসিক। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমি তোমাদেরকে সূত্রগুলো পড়াবো। আজকে কোনো ইন্টিগ্রেশনে কোনো কিছু তেমন পড়াই নাই ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাস থেকে হচ্ছে যা পড়াবো একটু খাতায় লিখে নোট করবা। আজকে জাস্ট ইন্টিগ্রেশনটা কি, এটা দিয়ে ক্ষেত্রফল বের করে, আয়তন বের করে। ইন্টিগ্রেশনের প্র্যাকটিক্যালের কোনো অভাব নাই। ইন্টিগ্রেশন আমার মতে ফিজিক্স বলো সব জায়গায় ইন্টিগ্রেশন লাগে। হ্যাঁ, ধরো একটা কেমিস্ট্রিতেও ইন্টিগ্রেশন লাগে। ধরো একটা তোমার কাছে তেজস্ক্রিয় পদার্থ আছে, এটা ক্ষয় হইতেছে, এটা ক্ষয় হয় কিন্তু একটা পিরিয়ড মেনে এটা ক্ষয় হয়, তাই না? একটা সাইকেল আকারে ক্ষয় হয়, মানে ঠাস করে সবকিছু মানে ক্ষয় হয়ে যায় না, এটা আস্তে আস্তে ক্ষয় হয়, অনেক সময় লাগে। তো এই ক্ষয় যে হয়, এটা বের করতেও দেখবা তোমার ইন্টিগ্রেশন লাগতেছে, মানে সবকিছুতে ইন্টিগ্রেশন লাগে। কেমন? ধরো তোমার কাছে একটা গোলক আছে, গোলকের ক্ষেত্রফল বের করা, ক্ষেত্রফল আয়তন বের করার ক্ষেত্রে এ দিয়ে আমরা ক্ষেত্রফল বললাম, বি ভলিউম বের করতে হচ্ছে ইন্টিগ্রেশনটা প্রয়োজন। কেমন? তো আসো আজকে হচ্ছে আমরা লাস্ট একটা টপিক দেখবো, বৃত্ত। বৃত্তের ক্ষেত্রফল কেমনে ইন্টিগ্রেশন দিয়ে বের করে। এই যে তুমি আরামসে পায়ে পায়ে স্কয়ার লিখে দিলা, এটা কি এত এত ইজিলি আসছে? এটা তোমার নোট করার কোনো প্রয়োজন নাই। এটা তোমাকে ইন্টিগ্রেশনের শেষ চ্যাপ্টারে তোমাকে এগুলো বৃত্তের ক্ষেত্রফলেরটাই পরীক্ষায় অনেক বেশি আছে, মানে এটা হচ্ছে একদম শেষের দিকে, আমাদের ইন্টিগ্রেশনের শেষের দিকে। এটা নোট করার কোনো প্রয়োজন নাই। আমি জাস্ট ইন্টিগ্রেশনের প্র্যাকটিক্যাল লাইফের কেন, মানে কিভাবে ব্যবহৃত হয় ওটার জন্য আমি তোমাকে এটা দেখাচ্ছি। তো দেখো, এখানে আমি একটা বৃত্ত আঁকলাম, এটার ব্যাসার্ধ হচ্ছে এ, তাহলে এটা অবশ্যই 1,0 হবে, আর এটা কত হবে? 0,a। তুমি বুঝতেছো এই জিনিসটা কি? একটা বক্ররেখা। তো তুমি দেখো, তুমি এই 4টা পার্ট কি একই না? এই 4টা পার্ট একই। তুমি একটা পার্টের ক্ষেত্রফল বের করে যদি 4 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার বৃত্তের ক্ষেত্রফল বেড়ে গেছে, কোনো চিন্তা নাই।
এখন এটা আমরা কিভাবে বের করি দেখো, তুমি জানো বৃত্তের সমীকরণ ধরো তোমাকে দেওয়া আছে, বৃত্তটা সমীকরণ আমি বুঝতেছো এটা কেন দাও, যেহেতু এটা 0,0, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে, s² + y² = a², কেমন? তো এখন দেখো তোমাকে জাস্ট এটা দেয়া আছে, বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, তোমাকে বলছি বৃত্তটা ক্ষেত্রফল বের করো। আসলে আমরা বের করি, তোমার এটা নোট করার কোনো দরকার নাই, জাস্ট দেখবা কিভাবে আসতেছে। এটা বোঝানোর জন্য আরেকটা কনসেপ্ট লাগে, আচ্ছা তুমি জাস্ট দেখো, এটা বোঝানোর জন্য হচ্ছে আরেকটা কনসেপ্ট আছে, কনসেপ্ট হচ্ছে তোমাদের শেষে গিয়ে লাগবে জাস্ট আজকে দেখো এটা কেমনে আসতেছে। ক্ষেত্রফল a = 4 ইন্টু, এটাকে আমি দিলাম ও, এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, ঠিক আছে? ও এ বি ও এর ক্ষেত্রফল, বুঝছো? ওই পার্টটা শুধু আমি নিছি, তাহলে = 4 ইন্টু ইন্টিগ্রেশনটা কিভাবে আসতেছে এখন একটু দেখো। দেখো আমি আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করব। দেখো আমি শুধু ওই অংশটা কনসিডার করতেছি, আমি হচ্ছে এই অংশটা শুধু ইন্টিগ্রেশন করব, কেমন? তো দেখো ইন্টিগ্রেশনের একটা নিয়ম আছে, 1,0 এখানে হচ্ছে 0,a, তো দেখো এখানে 1,0 আর এখানে হচ্ছে 0,a। তো তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করতে চাও তোমাকে হচ্ছে একটা এক্স এর ফাংশন লাগবে, এক্স এর ফাংশন। কেন এক্স এর ফাংশন লাগবে, কেন ওয়াই এরটা লাগবে না? কারণ তুমি এক্স এর স্থানাঙ্কগুলো নেবা। দেখো আমি কিভাবে নিচ্ছি, এখানে আমি এক্স এর ফাংশন কিভাবে বের করবো, তোমাকে এখানে দেওয়া আছে s² + y² = a², আমি এখান থেকে লিখতে পারি না y = কি লেখা যায় দেখো তো, a² - s² +- এভাবে লেখা যায় না? তো এখন কি করব আমি, এটা তাইলে এক্স এক্স দিয়ে প্রকাশ করছি না, তাহলে এটা একটা এক্স এর ফাংশন, আমি এক্স এর ফাংশনটা এখানে বসাই দিলাম a² - s², এখানে আরেকটা কি আসবে, তোমার এখানে প্লাস মাইনাসটা কনসিডার করার দরকার নাই, এটা আসবে। তাহলে এখানে আমি এক্স এর ফাংশন নিয়েছি, এর জন্য কি এই স্থানাঙ্ক কার নেব, এক্স এর, একটা 0 আর একটা a। কেন 0,a? দেখো এই জায়গায় a, এই জায়গায় 0, সিম্পল। 0,a তুমি দেখো তুমি তাইলে dx, কেমন? এটাই হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল, এটা অরিজিনালি হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফলটা, এটা এই যে এটা, ঠিক আছে? এটা আসলে কোথেকে আসছে, ওই যে তুমি একটু চিন্তা করে দেখো, ইন্টিগ্রেশন f(x) dx, নিচে a উপরে b, এটা হচ্ছে f(x), এটা হচ্ছে dx, আর লিমিটে তোমাকে দেয়া আছে। তো তুমি যখন এটাকে ইন্টিগ্রেশন করবা, এখন তো তোমাকে আমি এই ফর্মুলাগুলো শেখাবো না, আর এখন ফর্মুলাগুলো শিখালে ইন্টিগ্রেশন অনেক কঠিন হয়ে যাবে। আস্তে আস্তে আমরা এটাকে আমি ইন্টিগ্রেট করে ওটা দেখব, এগুলোর জন্য ডিরেক্ট ফর্মুলা আছে। তো তুমি যখন এটা করবা, এটা রেজাল্টটা পাই a² জেনারেট করবে। তো তুমি আসলে বৃত্তের ক্ষেত্রফলটা এখান থেকে পাও, ডিরেক্ট মুখস্থ না, তুমি বৃত্তের ক্ষেত্রফলটা ইন্টিগ্রেশনের মাধ্যমে পাও, ঠিক আছে? কারো কোনো যদি বুঝতে অসুবিধা হয়, ঝামেলা লাগে, রেকর্ডটা আরেকবার দেখবা, এরপরে যদি না বুঝো আমাকে বলবা। আর আজকে যা পড়াইছি এগুলো হচ্ছে জাস্ট কনসেপ্ট, কালকে থেকে হচ্ছে আমি সূত্র লিখবো আর টেকনিক গুলা দেখাবো, কেমনে ইন্টিগ্রেশন করবা, অনেকগুলো টেকনিক আছে, বাকিটা ইনশাল্লাহ প্র্যাকটিসের উপর আর কি। তো আজকে এতটুকুই থাক, ঠিক আছে, আজকে এতটুকুই থাক, তোমরা ভালো থেকো আর সুস্থ থাকবা আর কি, আমার জন্য একটু দোয়া করিও। আমি রেকর্ডটা এখনই আপলোড করে দেবো, ঠিক আছে? তাহলে খোদা হাফেজ।